গোটা বাংলাকে রক্ষা করে দেবে। মুসলমান যদি বাঁচে গোটা বাংলা বাঁচবে, মুসলমান যদি বাঁচে গোটা ভারত বাঁচবে, গোটা বাংলা বাঁচবে, বাঙালি জাতি বাঁচবে, বাংলা ভাষা বাঁচবে। কি বলছেন? মুসলমানরা ভারতবর্ষে থাকতে পাবে যদি তারা ধর্ম ত্যাগ করে। মুসলমানরা যদি দাড়ি কাটে, টুপি ছাড়ে, লুঙ্গি ছাড়ে, নামাজ আজান যাকাত রোজা ছাড়ে, তাহলে তারা ভারতে থাকলেও থাকতে পারে। যদি না ছাড়ে, তৌহিদি জনতা আজকে পশ্চিমবঙ্গের একটা অন্যতম নাম হয়ে দাঁড়িয়েছে। ইসলাম ধর্মাবলম্বী মানুষ নেতারা যখন এখনো মোটামুটি ঘুমিয়ে আছেন, এখনো আরবরি ছাড়েননি, তৌহিদি জনতা কিন্তু বেরিয়ে পড়েছে ওয়ার্কশপ করে ছেলেপিলেকে রেডি করতে, কারণ এটা যুদ্ধের সময়। আমিও তৌহিদি জনতার একজন। আমার বন্ধু সামনে বসে আছেন, ওই যে দেখতে পাচ্ছেন আপনাদেরই লিডার। আর আমার প্রিয় বন্ধু, আপনি জানেন কামরুজ্জামান ভাইকে আপনারা সকলেই চেনেন। যেহেতু আমাদের টাইমটা খুব কম, আমি জাস্ট কি হতে চলেছে আর কি হয়ে আছে এই কিছু টেকনিক্যাল কথা বলি, তাহলে মোটামুটি বোঝা যাবে। এখন যেহেতু 2025 সাল, দেখুন আমরা বিয়ে যখন কোন একটা দিন ঠিক হয়, ঠিক বিয়ের কয়েকদিন আগে থেকে খুব তোড়জোড় শুরু হয়ে যায়, তাড়াতাড়ি তাড়াতাড়ি শুরু হয়ে যায়। অর্থাৎ এদের 100 বছর আগে থেকে প্ল্যান ছিল 2025 সালের মধ্যে ওরা বাংলাকে দখল নেবে এবং ভারতকে তথাকথিত হিন্দু রাষ্ট্র করবে, দাস ব্যবস্থা চালু করবে। এই ভারতবর্ষটা, বিশেষত আমার বাংলা, ভারত নয়, এটা এইটা সুবে বাংলার একটা অংশ, যেটা ছিল পৃথিবীর সেরা কৃতদাসদের বাজার। মেটিয়া বুরুজ, গার্ডেন রিচ, ওদিকে চিতপুর, বজবজ, আকড়া, এইখানে গ্রামগঞ্জ থেকে তুলে নিয়ে আসা হতো গরিব ছেলে মেয়ে, তাদেরকে বিক্রি করা হতো। এবং এগুলো যারা কিনতো তাদের মধ্যেও অনেক বাঙালি পয়সাওয়ালা লোক ছিল। আজকে সেই দিনটা ফিরে এসেছে, আমরা বুঝতে পারছি না, এখন একটু একটু বুঝতে পারছি, তাই তো? সেই দিনটা ওরা 100 বছর আগে থেকে চেয়েছিল, আজকে সেটা এসে গেছে। ফলে খুব তাড়াতাড়ি ওরা কিছু আইন, কিছু ব্যবস্থা, কিছু ভয় দেখানো ইত্যাদি শুরু করে দিয়েছে। দেখুন, ঠিক কিছুদিন আগে দুটি ভয়ঙ্কর আইন তৈরি হয়েছে। একটা ওয়াকফ বিল, যেটা আইন হয়ে গেছে, আর একটা কৃতদাস আইন, ইমিগ্রেশন এন্ড ফরেনার্স অ্যাক্ট। আর সব কটা মিলে যেটা ফাইনাল, সেটা SIR। আমরা বলতাম এনআরসি করে লাফালাফি করে দৃষ্টিটা ঘুরিয়ে দেওয়া হচ্ছে। সংবিধান বলেছে এরা নাগরিক, এনআরসি মানে নাগরিকদের তালিকা। তো আমরা সবাই এনআরসির দিকে তাকালাম, ফলে মনে করলাম এনআরসি ঘুমায়, এনআরসি জাগে, ভোট এলে এনআরসি বেরিয়ে আসে, ফলে একটা হাস্যকর হয়ে গেল। কারণ আমরা ক্যান্সারটা ধরিনি, আমরা আসল যাই রোগটাকে ধরিনি, আমরা উপসর্গ ধরেছি। প্রতিটি পলিটিক্যাল দল, বেশিরভাগ মানুষ, গণসংগঠন উপসর্গ ধরে, মানে ক্যান্সার হয়েছে, মাথা চুল উঠে গেছে, চুলে তেল, ওষুধ লাগিয়ে দাও, চুল বেরিয়ে যাবে। রোগা হয়ে গেছে, পেট টিকলি হয়ে গেছে, ওষুধ দিয়ে দাও। এই যে লোকসভায় দাঁড়িয়ে এখন যা হচ্ছে সবই ওষুধ দেওয়া, আসল বীজটা নয়। আসল বীজটা আমাদের সংবিধান, আসল বীজটা আমাদের আইন। বাবা সাহেব আম্বেদকর আজ থেকে ৭৮ বছর আগে আমাদের জন্য অমৃত ফল দিয়েছিল। আমরা অমৃত ফলটাকে লুকিয়ে রেখে ৭৮ বছর পরে যখন করেছি, সেটা গোগ্রো সাহেবের বিষ হয়ে গেছে।
তাই তো? ফলে পৃথিবী এত ওলট পালট হয়ে গেল, আমরা সংবিধানের জায়গাগুলো ঠিকঠাক করে নিলাম না, এটা ইচ্ছা করে নিলাম না, পলিটিক্যাল দলরা ইচ্ছা করে করলো না আজকের দিনটার জন্য। ফলে 99% পলিটিক্যাল দল এটাই চাইছে, 99% পলিটিক্যাল দল ভারতবর্ষকে তথাকথিত হিন্দু রাষ্ট্র করতে চাইছে। এটা মোদ্দা কথা। SIR, এটা এই যে বললাম এনআরসি করে নজরটা ঘুরিয়ে দিল, এবার এনআরসির মতো ওই জিনিসটাই করছে, নাম দিয়ে দিল SIR। আজকে যদি বলতো এনআরসি হচ্ছে, মিছিলের পর মিছিল মানুষ বেরিয়ে পড়তো, সুইসাইড করতো, ফলে ওরা নামটা পাট করে পাল্টে দিল, একই জিনিস, নামটা SIR। ফলে এখন দেখছেন সব ঘুমিয়ে আছে। 4.5 থেকে 5 কোটি মানুষ ক্রীতদাস হবে বাংলায়। 4.5 কোটি থেকে 5 কোটি মানুষ ক্রীতদাস হবে বাংলায়। তার অঙ্কটা আমি বলে দেবো, আপনারা বলবেন হ্যাঁ ঠিকই তো। দেখুন, তাহলে এই যে হিন্দু রাষ্ট্র করতে হবে, তার মধ্যে ওদের কোন থিওরিতে হিন্দু রাষ্ট্র? দেখুন, এখন মোহন ভাগবত বলছে সংস্কৃত ভাষায় চালু করতে হবে, সরকারি অফিস কাছারির যে ভাষা সেটা সংস্কৃত করতে হবে, যেটা একসময় পার্সি ভাষাই ছিল। 1837 সাল পর্যন্ত ভারতের অফিসিয়াল ভাষা ছিল পার্সি। পার্সি ভাষায় হিন্দু শব্দের অর্থ কালো, নফর, চাকর, অর্থাৎ ব্রিটিশরা যেভাবে কালা আদমি বলতো ভারতীয়দের, পার্সিরা ঘৃণার সঙ্গে বলতো এরা পরাজিত, এরা হিন্দু। ব্রাহ্মণ্যবাদী বা বর্ণ হিন্দুরা কখনোই নিজেকে হিন্দু বলতো না, জানে যে হিন্দু একটা গালাগালি। কিন্তু যখন ভারত শাসন আইন শুরু হলো, ধর্মের ভিত্তিতে বহু মানুষকে একত্রিত করার জন্য ওরা বললো আমরা হিন্দু। বলে হিন্দু যাই বললো, সমস্ত ছোট ছোট ধর্মগুলো বললো সব আমাদের, সব আমাদের। শাড়ি হোক, শাড়িন হোক, মতুয়া হোক, নাথ হোক, ব্রহ্ম হোক, যত ধর্ম, সমস্ত ধর্ম আমার বাবা দিয়ে সংখ্যাটা দেখিয়ে দিল। হিসেব করলে দেখা যাবে ইসলাম ধর্ম মুসলমান হিন্দু ধর্মের থেকে অনেক বড়, অনেক বেশি পরিমাণে মানুষ ইসলাম ধর্মে আছে। কিন্তু কায়দাটা করে দিল সাভারকার যে আমাদের সপ্ত সিন্ধু পাঞ্জাবে, সেখান থেকে সমুদ্র পর্যন্ত যত ধর্ম তৈরি হবে সব ধর্ম আমাদের ধর্ম, হিন্দু ধর্ম। ফলে সংখ্যাটা এদের বেড়ে গেল। যে কারণে আপনি দেখেছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী বলল আমরা হিন্দু নই, শাড়ি ধর্ম হিন্দু নয়, শাড়িন ধর্ম হিন্দু নয়, মতুয়া ধর্ম হিন্দু নয়, আধো ধর্ম হিন্দু নয়, নাথ ধর্ম হিন্দু নয়। বোঝা গেল? তাহলে এটা একটা কৌশল, ব্রাহ্মণ্যবাদী কৌশল। যে ব্রাহ্মণ্যবাদী যাদের মূল হচ্ছে গুজরাটি, মারোয়ারি, বেনিয়ারা, তারা বাংলাকে, বাংলার সমস্ত ভূমি, সমস্ত মানুষকে ক্রীতদাস বানিয়ে সমস্ত মাটিটা ওরা নিয়ে নেবে, ছিনিয়ে নেবে। এটা স্বাধীনতার আগে থেকে ওদের কৌশল। এবার চলে আসুন, আমি আস্তে আস্তে অরিজিনাল জায়গায় যাচ্ছি। আরএসএস এর গুরুজি গোলওয়ালকার তিনি বলছেন সংস্কৃত ভাষাকে হতে হবে আমাদের মূল ভাষা, যেটা মোহন ভাগবত বলছেন। এখন বলছে বাংলা বলে কোনো ভাষা নেই, এটা বাংলাদেশি ভাষা। কেন না, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি যখন 1200 খ্রিস্টাব্দে এসেছিলেন, তখন আমাদের নবদ্বীপের লক্ষণ সেনরা ছিল ব্রাহ্মণ, ওরা হিন্দি ভাষায় কথা বলতেন। ফলে সেই তাদের ভয়াবহ অত্যাচারের হাত থেকে বৌদ্ধ ধর্ম, নিম্নবর্ণের মানুষরা বৌদ্ধ ছিল, বৌদ্ধ থেকে মুসলমানে ধর্মান্তরিত হয়েছে ইসলাম ধর্ম। ফলে বাংলা ভাষাকে রক্ষা করেছিল ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। মুসলমানরা ছিল বাংলা ভাষার পৃষ্ঠপোষক। তাই বাংলা ভাষাটাকে ঘৃণার প্রকাশ
প্রকাশ করে ওরা বোঝাচ্ছে এটা বাংলাদেশি। বাংলাদেশি মানে ঘৃণ্য, বাংলাদেশি মানে উই পোকা, বাংলাদেশি মানে ঘুষপেটিয়া। বোঝা গেল? তাহলে বোঝা গেল। এবার চলে আসুন ওয়াকফ। আজকে 1.5 মাস আগে নাকি 1 মাস আগে উমিদ পোর্টাল বেরিয়ে গেছে, আপনারা জানেন না। আপনাদের এখানে দেখবেন পোর্টালের নাম হচ্ছে উমিদ। এই পোর্টালের মধ্যে দিতে হবে সেই 1200 খ্রিস্টাব্দ 1300 খ্রিস্টাব্দ সময়ের তো বটেই, এখনো আপনার যে মসজিদ, আপনার যে মাজার, আপনার যে মাদ্রাসা, আপনার যে খানকা, আপনার যে গোরস্থান, সমস্ত জায়গার রেজিস্ট্রি কাগজ, জমিটা কে দিল, তার নাম, তার দলিল দস্তাবেজ, রেজিস্ট্রি, যেটা 99% জায়গায় নেই। কারণ ইসলাম আইন তৈরি হয়েছে ঈমান বা বিশ্বাসের উপর ভিত্তি করে। আমরা শুনি মুসলমানরা হিন্দুদের বিরাট অত্যাচার করেছে বলে হিন্দুরা ভারতবর্ষে চলে এসছে। আমি এমন অনেক মুসলমান পরিবার জানি যাদেরকে মেরে কেটে তাদের 300-200 বিঘে জমি কেড়ে নিয়ে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। উল্টোটাও আমি জানি, কিন্তু এখান থেকে যারা চলে গেছিলেন তারা তার সম্পত্তিটা আল্লাহর নামে দিয়ে গেছে, যেটার কোনো কাগজ নেই। 50-500 বছর আগে, 600 বছর আগে, 1000 বছর আগেকার দলিল পাবেন কোথায়? তাহলে দেখুন, যখনই আপনার এখানকার গোরস্থানটা চলে যাবে, তখনই মৃতদেহ পোড়াতে হবে কোথায়? কবর দেওয়ার জায়গা নেই, পোড়াতে হবে। দেখুন হিন্দু সংস্কৃতিতে ফিরছে, হিন্দুরা স্ক্যাটার্ড হয়েছে, আলাদা আলাদা। হিন্দুরা, ধরুন আমি হিন্দু, আমি যদি 1 মাস ধরে সোশ্যাল মিডিয়ায় বলে মাইকে করে পোস্টার দিই, তাহলে আমার ডাকে 13টা লোক আসবে, 13-14টা। 7 জন বলবে যাওয়ার ভাড়া দেবেন তো। আর কামরুজ্জামান ভাই 1 মাস 1.5 মাস ধরে পোস্টার দিয়ে প্রচার করে ডাকবে, কম করে 10,000 লোক আসবে। তাহলে ইসলাম ধর্ম, ওই যে মসজিদকে কেন্দ্র করে একটা সমাজ তৈরি হয়েছে, ওই যে আজানের আত্মস্বর, সেই স্বরে সবাই চলে আসবে একত্রিত হয়ে। ওয়াকফ এটা ভেঙে দিচ্ছে, অর্থাৎ মসজিদটা কেড়ে নিচ্ছে, মক্তবটা কেড়ে নেবে, মাদ্রাসা কেড়ে নেবে, খানকা সব কেড়ে নেবে। তাহলে মুসলমানরা এক হতে পারলো না। আপনি আসামের দিকে তাকান, আসামে এই সময় ধর্মান্তকরণ চলছে। ধর্মান্তকরণ কি রকম? মাইক বাজছে, যাগযজ্ঞ চলছে, আমার কাছে ভিডিও আছে। মুসলিম মেয়েদের লাল পেরে শাড়ি পরিয়ে দিয়েছে, কপালে সিঁদুর, ছেলেদের ধুতি পাঞ্জাবি, ওরা দীক্ষা দিচ্ছে, ওরা হিন্দু হয়ে যাচ্ছে। মমিন শেখ হয়ে যাচ্ছে রতন হাজারিকা। বোঝা গেল? এটা চলছে। যদি মুসলমান না, হিন্দু না হও, তাহলে তোমাকে পুশব্যাক করব, তোমাকে ডিটেনশন ক্যাম্পে রাখারও দরকার নেই, তোমাকে আমি ওপারে নোম্যান্স ল্যান্ডে ফেলবো। এই ভয়ে প্রচুর মানুষকে নোম্যান্স ল্যান্ডে ফেলার ফলে বহু মানুষ বুকের মধ্যে কান্না চেপে রেখে ওরা কিন্তু ইসলাম ধর্ম ছেড়ে হিন্দু হলো, অপেক্ষা করছে কবে আমার ভাইয়েরা আমাদের উদ্ধার করবে। এটা রিয়েলিটি, এটা মনে রাখতে হবে। চলছে, উমিদ পোর্টাল চালু হয়ে গেছে, আপনারা জানেন না। 6 মাসের মধ্যে যদি দিতে পারা না যায়, তাহলে গভর্নমেন্ট নিয়ে নেবে। ঠিক বলছি না ভুল বলছি? তাহলে গভর্নমেন্ট নিয়ে নেবে। তাহলে এইবার দেখুন, এটা গেল মুসলমান। হিন্দুদের কি করলো? 1952 সালে পাসপোর্ট ভিসা চালু হয়ে গেল। 1950 সালের আগে 1946-44 সালে কমিউনিস্ট নেতা পিসি যোশী পুস্তিকায় লিখলেন যে আমরা পাকিস্তানের সঙ্গে যেতে চাই। জ্যোতিবাবু ছিলেন,
বললেন নদিয়া, মুর্শিদাবাদ, জলপাইগুড়ি, দার্জিলিং পাকিস্তানে চলে যা। দোষ হচ্ছে আপনাদের। ব্রাহ্মণ উচ্চ বর্ণের সন্তান কমিউনিস্টরা বাংলা ভাগ করতে চাইলেন। হোসেন শহীদ সোহরাবুদ্দিন, নেতাজি দাদা, শরৎ বসু, কিরণ শঙ্কর রায়, যোগেন্দ্রনাথ মন্ডলরা আটকাতে পারল না। বাংলা ভাগ হবে জেনে 1946 সালের মধ্যে 4,90,000 কমিউনিস্ট নেতা চলে এলো পশ্চিমবঙ্গে। তারা নাগরিক হয়ে গেল। জ্যোতিবাবু বাংলাদেশ ভাগের পক্ষে সই করলেন। তারা সব চলে এসে প্রফুল্ল সেন, প্রফুল্ল ঘোষ, বিধানচন্দ্র রায়, সিদ্ধার্থ শঙ্কর রায়, জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য সব চলে এলেন। এরা সবাই মুখ্যমন্ত্রী হয়ে গেলেন। এবার বললেন 50 সালের মধ্যে ওরা এলো 12 লাখ। তাহলে 12 আর 5 17 লাখ। এরা এসডিও, বিডিও, ডিএম হয়ে গেল। এরা প্রফেসর ডাক্তার হয়ে গেল। এরা নেতা মন্ত্রী হয়ে গেল। এরা জওহরলাল নেহরুর সঙ্গে একসঙ্গে বলল, হৃদয়ের দিক থেকে আমরা একই। এই বাংলার প্রতি, ভারতের প্রতি আমার যে অধিকার, আমার পূর্ব পাকিস্তানের ওই মানুষের অধিকার একই। কিন্তু তলায় তলায় 50 সালে আইন করে নিল আসাম ইমিগ্রেশন এক্সপালশন অ্যাক্ট। অর্থাৎ সারা ভারতের জন্য প্রযোজ্য। যদি কেউ পাসপোর্ট ভিসা নিয়ে অবৈধ পথে ঢোকে, তাকে কোর্টে যেতে হবে না, তাকে পুশব্যাক করা যাবে, যেটা এখন আসামে চলছে। এই যে আসামের মুখ্যমন্ত্রী বলল না, আমি একটা আইন বের করেছি, ওই আইনটা হলো এই আইনটা। 1951 সুইজারল্যান্ডে জেনিভা কনভেনশন। ভারত সরকার বলল আমরা যাব না, আমরা কোনো উদ্বাস্তুকে ঢুকতে দিই না, আমাদের এখানে উদ্বাস্তু অনুপ্রবেশ এসব নেই। 1952 14 আগস্ট পাসপোর্ট অ্যাক্ট, ফরেনার্স অ্যাক্ট, ব্রিটিশ আমলের ভয়ঙ্কর। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধের সময় শুরু হয়েছিল, সেই আইন লাগু করে দিল। পাসপোর্ট ভিসা ছাড়া কেউ যদি ঢোকে, তার 3 বছর জেল, 50,000 টাকা ফাইন তৎকালীন যুগে। তাহলে ভাবুন, আমার মা বাবা পাসপোর্ট ভিসা ছাড়া জনস্রোত, ছিন্নমূল মানুষ, দেশান্তরিত মানুষ চলে এলেন। আমার মা বাবাকে আইন বললেন না। আমার মা বাবা এসে দেখলেন তার গ্রামের পূর্ব পাকিস্তানের গ্রামের দাদাটা এখানে মন্ত্রী হয়েছে, গ্রামের কাকাটা এখানে বিডিও হয়েছে, এসডি হয়েছে। তারাও জানতে চাইলো না। এরা আন্দোলন করলো, পুনর্বাসন চাই, পুনর্বাসন চাই। একটা বারের জন্য আন্দোলন করলো না, আমাদের নাগরিকত্ব চাই। কেন করলো না? দেখুন, তখন সবে মাত্র ভারতবর্ষ তৈরি হচ্ছে। জওহরলাল নেহরু বললেন, ধীরে ধীরে আসুন, একসঙ্গে এত লোকের মাথায় ছাদ দেওয়ার মতো জায়গা আমাদের নেই। ওরাও ধীরে ধীরে আসছে, জনস্রোত। এই ধীরে ধীরে মধ্যে যারা ছিন্নমূল হয়ে এলো, আগে চলে এসছে, তারা কি হলো? তারা তো কোনোদিন লেবার খাটবে না, ড্রেন পরিষ্কার করবে না, ব্রিজ তৈরি করবে না, রেল লাইন তৈরি করবে না। তাহলে রেল লাইন, ব্রিজ তৈরি করার জন্য, রাস্তা করার জন্য, ড্রেন পরিষ্কার করার জন্য ছিন্নমূল মানুষ ওপার থেকে এলো। তাদেরকে কাজ দিল, পাথর ভাঙার কাজ। তারা উন্নয়ন করলো, ভারতবর্ষ তৈরি হলো। আজকে বলছে এদের আর রাখা যাবে না। আজকে বলছে এদের খাওয়ানোর আমাদের ইচ্ছা আর নেই। তাই ইচ্ছা নেই, ভালো কথা, বর্ডারটা খুলে দেয়। যেভাবে 1950 সালে নেহেরু লিয়াকত চুক্তি হয়েছিল, 3 মাসের জন্য বর্ডার খুলে দিয়েছিল। যার যা সমস্যা, যে এপার থেকে ওপারে যাও মিটিয়ে এসো, ওপার থেকে একবারে আসো মিটে যাক। এরা তা না করে বর্ডারটাকে সিল করে দিল। বলছে না, এদেরকে আমরা খুব ভালোবাসি, এদেরকে তাড়াবো না।
এদের হাড়ের এদের চামড়া দিয়ে টুকটুকি বাজাবো, এদের কৃতদাস বানাবো। এই ভারতবর্ষটা হবে পৃথিবীর সবচেয়ে বড় কৃতদাসের হাট, বন্ডেজ লেবার, সস্তা শ্রমিকের জায়গা। এবার চলে আসুন SIR। SIR এ তাহলে একটা দাঙ্গা না লাগালে তো হবে না, আন্দোলন হয়ে যাবে। তাহলে বলে দিল 2001-এ যাদের নাম আছে তারা আপাতত তাদের চিন্তা নেই। 2001-এর পর ধরুন 2000 সালে 2001 সালে একটা লোক পাসপোর্ট ভিসা ছাড়া এখানে এসে টাকা দিয়ে পাসপোর্ট ভোটার কার্ড কিনে নিল, তাহলে সে নাগরিক? তার হাঁটা চলা সব পাল্টে গেল, সে তো নাগরিক। SIR বলে দিয়েছে 2002, আর তার বউ তার কয়েকদিন পরে এসেছে। তাহলে ফ্যামিলির মধ্যে ওর বউ, স্বামী স্ত্রী ঝগড়া হতে হতে স্বামী ভাবছে এই বউটাকে তাড়িয়ে আর একটা বিয়ে করব, তাই ওর নামে একটা মামলা টুকে দিচ্ছে অবৈধ অনুপ্রবেশকারী। রেগুলার মামলা চলছে এই বিষয়ে কলকাতা হাইকোর্টে খবর নিয়ে। আর সিএ তে আবেদন করা যায় না, এই ডকুমেন্ট এখানে দেখানোর সুযোগ নেই, কোনো সুযোগ নেই আবেদনের। ফলস কিছু লোককে নাগরিকত্ব দিচ্ছে, ফলস, ওটা মামলায় হেরে যাবে। তাহলে সিএ তে যারা আবেদনে করছে তারা হচ্ছে বৈধ বিদেশি। বৈধ বিদেশিরা রাইট টু ফুড, রাইট টু এডুকেশন, রাইট টু শেল্টার পাবে ঠিকই, কিন্তু তাদের ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, পাসপোর্ট থাকবে না। তাহলে তার নিজের বাড়িঘর থাকবে না, লেখাপড়া বেশি করতে পারবে না। তাহলে কি হবে? এই মানুষগুলো দ্বিতীয় শ্রেণীর নাগরিক হবে। তাহলে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হলে কি হবে? ওদের হাতে হবে। বোঝাতে পেরেছি? কিন্তু আসল সত্যটা জানাতে হবে মানুষকে। এই যে বলেছে 11টা ডকুমেন্ট, যে লোকটা 2002-এ এসছে, মানে 1952-তে এসছে পাসপোর্ট ভিসা ছাড়া, ওই যে ইমিগ্রেশন এন্ড ফরেনার্স একটা বললাম, পাসপোর্ট ভিসা ছাড়া এসে সে তো ইল্লিগাল। তাহলে ইল্লিগালের ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, স্কুলের সার্টিফিকেট, LIC সবই তো ইল্লিগাল। ঠিক বলেছি? একটা মানুষ নাগরিক নয়, তার 11টা ডকুমেন্টও যদি থাকে সবকটা ইল্লিগাল, তাই তো? তাহলে ওরা 4.5 থেকে 5 কোটি মানুষ এফেক্ট করবে ধীরে 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 ধীরে। কারণ নরেন্দ্র মোদী, অমিত শাহ বলেছে আমরা সংবিধান ধরে ধরে কাজ করব। নির্বাচন কমিশন বলেছে আমরা সংবিধান ধরে ধরে কাজ করব। মুখ্যমন্ত্রী বলেছে প্রকৃত নাগরিক তারা যেন বাদ না যায়। বামেরা বলেছে প্রকৃত নাগরিকের পক্ষে আমরা। তাহলে প্রকৃত নাগরিক মানে আমার মুসলমান ভাইরা আর 50-এর আগে থাকা মানুষেরা। তাহলে গল্পটা কোথায়? গল্পটা হচ্ছে আপনার বাড়িতে বাড়িতে, পাড়ায় পাড়ায় আসবে BLO। তাহলে আপনার কাছে যে BLO আসবে, আপনারা ছোট ছোট টিম করে নিন। নৌসাদকে বলুন, বিভিন্ন রাজনৈতিক দলকে বলুন, 4জন 5জন করে টিম হবে, শিক্ষিত লোকেরা। BLO সঙ্গে সঙ্গে ঘুরবে, বাড়িতে বাড়িতে যাবে। কোনো ভুল, কিছু ভুল লিখে দিলেই সঙ্গে সঙ্গে ধরবে। বুঝাতে পারলাম? তাহলে প্রতিটি গ্রামে, প্রতিটি পাড়ায় মুসলিম ছেলেরা ছোট ছোট টিম করে BLO-দের সঙ্গে সঙ্গে যাক। কেন বলছি আমি? যেহেতু মুসলিমরা, যেহেতু ইসলাম মানে সমর্পণ আর মুসলমান মানে আত্মসমর্পণ। কার প্রতি আত্মসমর্পণ? আল্লাহর প্রতি আত্মসমর্পণ। তাই মুসলমানদের নিজস্ব কিছু নেই, সব আল্লাহ যদি করে ইনশাআল্লাহ। তাই বলছি, আগে যাদের কাগজ মানে মুসলমানদের সেট করে দিন, কেউ যেন বাতিল না হয়। BLO-দের বলা থাকবে মুসলমানদের কাগজ গোলমাল করে দাও। ওই জায়গাটা দেখুন, আপনারা সেফ সাইডে চলে আসুন। তৌহিদি জনতা আপনাদের ওয়ার্কশপ করিয়ে দেবে, শিখিয়ে দেবে কিভাবে কিভাবে। তারপর গ্রামকে গ্রাম আপনারা দেখবেন একটা নাগরিক কেউ যেন ফাঁসাতে না পারে। এটাই আমার শেষ কথা। আপনারা বাঁচলে ভারত বাঁচবে। অসংখ্য ধন্যবাদ।
অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমাদের বিশিষ্ট সমাজসেবী এবং গবেষক রাজনৈতিক